আপনারা জানেন ঢাকা ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল ক্যাম্পাসে 1989 সাল থেকে সার্ক কৃষি কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এই সার্ক কৃষি কেন্দ্রের প্রতিষ্ঠার উদ্দেশ্য সার্ক অঞ্চলের কৃষি গবেষণা লব্ধ বিভিন্ন টেকনোলজিগুলো এক দেশ থেকে আরেক দেশে হস্তান্তর করা, এবং আমরা এ পর্যন্ত 320টির মতো টেকনোলজি সার্কের বিভিন্ন দেশ থেকে এনে আমাদের সার্ক কৃষি কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন দেশে দিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ব্যক্তিকে। এমনকি বর্তমান পরিস্থিতিতে মানুষের প্রয়োজনে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও আমাদের কাছ থেকে ভিডিও নিয়ে তারা পাইলট প্রজেক্ট করেছে এবং বিভিন্ন কমার্শিয়াল প্রজেক্টও তারা শুরু করেছে। তো সার্ক কৃষি কেন্দ্রের উদ্দেশ্য আসলেই সার্কের জনগণের, কৃষকের উন্নতি। এমনিভাবে সার্ক অঞ্চলের কৃষি আশা করি সার্ক কৃষি কেন্দ্রের মাধ্যমে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। প্রকৃতি অন্যান্য প্রাণীদের পাশাপাশি মানুষের জীবন রক্ষায় নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রকৃতি পৃথিবীর সৌন্দর্য রক্ষা করে এবং মাটির নিচে এমন কিছু সংখ্যক মূল ও কন্দ জন্মিয়ে থাকে যা মানুষের শারীরিক চাহিদা পূরণে অত্যাবশ্যক। আলু এমন এক প্রকার টিউবার যা সবজির রাজা হিসেবে পরিচিত। আলু চাষে আয়তনের দিক থেকে ভারত বিশ্বের 4র্থ স্থান এবং উৎপাদনের দিক থেকে 3য় স্থান লাভ করেছে। ভারতের চাষিরা এক অভিনব বৈজ্ঞানিক পদ্ধতিতে আলু বীজ উৎপাদনে যথেষ্ট সফলতা পেয়েছে। এখন দেখা যাক ভারতের হিমাচল প্রদেশের চাষিরা আলু বীজ উৎপাদনে কিভাবে চাষাবাদ করছে। হিমাচল প্রদেশে এপ্রিল থেকে অক্টোবরের গড় উষ্ণতা যেহেতু 12 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, সেহেতু আলু বীজ উৎপাদনের জন্য উপযুক্ত সময় বলে বিবেচিত হয়। বালুময় কিংবা দোআঁশ মাটিতে পিএইচের মাত্রা 6 থেকে 7 এবং রোগমুক্ত ও সতেজ বীজ লাগানোর উপযুক্ত সময় বলে বিবেচিত হয়। অক্টোবর-নভেম্বর মাসে প্রায় 25 সেন্টিমিটার গভীর করে জমি চাষ করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জমিকে পতিত অবস্থায় রাখা যায়, যার ফলে মাটি বৃষ্টি ও তুষারপাত থেকে আর্দ্রতা শোষণ করতে পারে। মার্চ-এপ্রিল মাসে কৃষকেরা জমিতে হেক্টর প্রতি 20 টন গোবর সার প্রয়োগ করে। থেকে 2 বার লাঙল ও মই দিয়ে জমি চাষ করার পর মাটি সমান করে এবং চিহ্নিত করে নালা তৈরি করা হয়। নালা দুটির মধ্যবর্তী দূরত্ব 60 সেন্টিমিটার। হেক্টর প্রতি চাষ প্রয়োগ করার প্রণালী হল 80 কেজি নাইট্রোজেন,
100 কেজি ফসফরাস, 100 কেজি পটাশ। মাটির সাথে সারগুলোকে সরাসরি মিশাতে হবে, যাতে করে নালাতে লাগানো আলু বীজের সাথে সারের সংস্পর্শ ঘটে। আলু বীজ বপনের 15 দিন পূর্বে গুদাম হতে উন্নত মানের ভালো বীজ সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে ঠান্ডা স্থানে ছড়িয়ে রাখতে হবে। সরাসরি সূর্যের আলোতে এই বীজগুলোকে রাখা হয় না। আলু বীজ বপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নির্ভরযোগ্য উৎস থেকে উন্নত জাতের সতেজ বীজ সংগ্রহ করা। এতে এমনকি শতকরা 50% খরচ বীজের পেছনে করতে হয়। সাধারণত চাষের জন্য 220 থেকে 250 গ্রাম ওজনের বীজ সংগ্রহ করা যেতে পারে, তবে 250 গ্রাম ওজনের বীজকে আদর্শ ওজনের বীজ বলা হয়ে থাকে। আলু বীজের মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার এবং বীজ বপনের পর বীজগুলোকে 10 সেন্টিমিটার উঁচু করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে অতি দ্রুত বপনের সাথে সাথে। হিমাচল প্রদেশে 10 থেকে 25 এপ্রিল বীজ বপন করা হয়ে থাকে, আর লাহোর উপত্যকায় স্পিটিতে মে মাসের শুরু থেকে 15 তারিখ পর্যন্ত বীজ লাগানো হয়। হিমাচল প্রদেশ কুফরি জ্যোতি, কুফরি গিরিরাজ, চন্দ্রমুখী আলু চাষের জন্য অধিক জনপ্রিয়। হেক্টর প্রতি 40 কেজি নাইট্রোজেন এবং 10 কেজি থাইমেট্রোজ মাটির সাথে মিশাতে হয় অবাঞ্ছিত আগাছা দমন করতে। তা না করলে মাটিতে বিদ্যমান আলু বীজের জন্য প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি ঘটাতে পারে। তাই নির্দিষ্ট সময় পর পর আগাছা পরিষ্কার করা প্রয়োজন। চারা রোপণের পরে 3 বার আগাছা দমন অভিযান প্রয়োজন। প্রথমবার 45 থেকে 50 দিনের মধ্যে, দ্বিতীয়বার 60 থেকে 65 দিন এবং তৃতীয়বার 85 থেকে 90 দিনের মধ্যে। সাধারণত আলু যে সমস্ত রোগে আক্রান্ত হয়ে থাকে সেগুলোর মধ্যে লেট ব্লাইট অন্যতম। তাপমাত্রা 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা শতকরা 80% হলে এ ধরনের রোগের সংক্রমণে সহায়তা করে। এ রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি হেক্টর জমিতে 2 কেজি ম্যানকোজেব 1000 লিটার পানিতে মিশিয়ে আলু গাছে স্প্রে করতে হবে। মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে হালকা বৃষ্টি লেট ব্লাইট রোগের আক্রমণে বেশি সম্ভাবনা সৃষ্টি করে। এ অবস্থায় ফাঞ্জিসাইড স্প্রে করা যেতে পারে। 2.5 কেজি রেডোমিল 1 লিটার পানিতে মিশিয়ে 1 হেক্টর জমিতে প্রয়োগ করা যায়। অতিরিক্ত ফাঞ্জিসাইড ব্যবহার করা উচিত হবে না, কেননা তা একদিকে যেমন পরিবেশের ক্ষতি করে এবং কৃষকের অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনাও থাকে। বিভিন্ন ধরনের পোকার আক্রমণে আলু গাছে আরও বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন লিফ মোজাইজ, লিফ রোল ইত্যাদি। উল্লেখ্য যে এ সমস্ত রোগের আক্রমণ জুনের মাঝামাঝি সময়েই বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই যথাশীঘ্র কৃষকেরা এই রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে যে সকল পদ্ধতিগুলো অনুসরণ করে তা হল ডাইমেথড 30 ইসি মেটাসাইজ অথবা ডাইমেথড 25 ইসি মেটাসাইজ 1.5 লিটার প্রতি 1000 লিটার পানিতে মিশিয়ে প্রতি হেক্টর জমিতে প্রয়োগ করে। একইভাবে ডাইফয়েল্ড কার্বোবোরাল প্রতি হেক্টর জমিতে প্রতি 1000 লিটার পানিতে এন্ডোসালফার 2.5 কেজি মিশিয়ে অথবা এন্ডোসালফার 35 ইসি 1.5 লিটার পরিমাণ 1000 লিটার পানিতে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে পারে। পাহাড়ি হিমাচল প্রদেশের চাষিরা জুলাই মাস থেকে আগস্ট মাসে আলু গাছগুলোর উপরের পাতা কেটে ফেলে।
সঠিকভাবে গাছের পাতার সংখ্যা অনুমান করে আলু বীজ সংরক্ষণ করা শুরু করে। যদি অল্প সময়ের মধ্যে একটা বড় জমির আলু গাছের কাণ্ডসহ পাতা কাটতে হয়, তখন সুন্দর আলোকময় দিনে গ্রামাজোন 2.5 কেজি প্রতি 1000 লিটার পানিতে মিশিয়ে প্রতি হেক্টর জমিতে প্রয়োগ করা যায়। এতে পাতা না কেটেও পাতাগুলো পরিষ্কার করা সম্ভব। ফসল সংগ্রহ করার পর আলুকে শীতল স্থানে রেখে 1 মিটার উঁচু করে 3.5 মিটার লম্বা জায়গায় 15 দিন রাখতে হয়। এরপর সমস্ত পচা এবং রোগাক্রান্ত বীজগুলোকে সরানো হয়। তারপর এই আলুগুলোকে প্রধানত ছোট, বড় ও মাঝারি এই 3টি শ্রেণীতে পৃথক করা হয়। গুদামজাতকরণের পূর্বেই আলুর বাহিরের অথবা উপরের অংশের রোগাক্রান্ত রোগ যেমন সফট রট, ব্ল্যাক স্কার্ব, কমন স্কার্ব ইত্যাদি রোগে আক্রান্ত আলুগুলো বাদ দিতে হবে। শতকরা 1 ভাগ ব্লিচিং পাউডার পানির দ্রবণে আলুর বক্সগুলোকে ভিজিয়ে ভালোভাবে পানিতে পরিষ্কার করতে হবে। এরপরে শতকরা 3 ভাগ বোরিক অ্যাসিডের দ্রবণে প্রায় 8 ঘন্টা রাখা হয়। তারপর ছায়াযুক্ত স্থানে সেগুলোকে রেখে শুকানো হয় এবং পরে গুদামে বস্তা করে রাখা হয় পরবর্তী বছরে আলু বপনের জন্য। এটা গুরুত্বপূর্ণ যে এই আলু বীজগুলো খাওয়ার জন্য নয়, কারণ এটা ঔষধ মিশ্রিত এবং বিষাক্ত, যা শুধুমাত্র পরবর্তী বছরের জন্য বীজ হিসেবে রাখা হয়। যদি সকল কৃষকরা CPRI কর্তৃক অনুমোদিত পদ্ধতি অনুসরণ করে আলু বীজ চাষ করে, তবে অবশ্যই তারা বেশি মুনাফার মুখ দেখতে পারবে, যা স্বল্প সময়ের মধ্যেই সম্ভব। এটা একদিকে যেমন সমাজের উন্নয়ন ঘটাবে, অন্যদিকে দেশের সবাইকে করবে স্বনির্ভর। কৃষকের আত্মমর্যাদা বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়ন সুনিশ্চিত করবে। আমরা সবাই জানি ভালো বীজে ভালো ফসল। আপনারা যে ভিডিওটি দেখলেন সেখানে দেখানো হয়েছে যে কিভাবে আলুর ভালো বীজ ব্যবহার করে ভালো ফসল উৎপাদন করা সম্ভব। সার্কের বিভিন্ন অঞ্চলে ভালো পরিমাণ আলু উৎপাদন হচ্ছে। বাংলাদেশেও প্রায় 80 লক্ষ মেট্রিক টন এবং তারও অধিক প্রতি বছর উৎপাদন হয়ে থাকে। এটি সম্ভব হচ্ছে ভালো বীজ ব্যবহার করার ফলেই। আমাদের দেশে প্রায় 4 লক্ষ মেট্রিক টন আলু বীজ প্রয়োজন হয়। তো এই আলু বীজগুলি যে উৎপাদন, নিজস্ব খামারে উৎপাদন, সেগুলি উৎপাদন কলাকৌশল বৈজ্ঞানিক পদ্ধতিতে হতে হবে। সেই জন্যই এই প্রযুক্তিটি আমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হলো। এখানে ভালো বীজ উৎপাদন করতে হলে তার যে মাদার প্লান্ট বা মাদার বীজ, সেটাও কিন্তু ভালো হইতে হবে, রোগমুক্ত হতে হবে। জমিতে উৎপাদন করতে হবে, সেই জমি অবশ্যই উর্বর এবং বিভিন্ন ধরনের রোগমুক্ত জমি হইতে হবে, যেন সেখানে লাগানোর পর কোনো ধরনের রোগের প্রকোপ না হয়। তাছাড়াও বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করতে হবে প্রতিটি স্তরে, চাষের প্রতিটি স্তরে আমাদের বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। কিভাবে লাগাতে হবে, লাগানোর পর যে পরিচর্যা, যেমন বিভিন্ন সময় রোগের আক্রমণ হতে পারে, সেগুলি রোগ দমনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আর এটি যেহেতু শীত মৌসুমের ফসল, সুতরাং যেখানে শীত প্রলং থাকে, বেশি সময় ধরে থাকে, সেই অঞ্চলকে বাছাই করতে হবে বীজ উৎপাদনের জন্য, যার জন্য গুণগত মান উৎপাদন করা সম্ভব হয়। প্রথমেই মনে রাখতে হবে যে জাতটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য বীজ উৎপাদনের ক্ষেত্রে যে ভালো জাতের বীজ নিতে হবে, যেগুলি গবেষণাগার থেকে উদ্ভাবিত, তাছাড়া যেগুলি যথাযথভাবে সংরক্ষিত, সেই বীজগুলি বীজ হিসাবে ব্যবহার করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে বীজের প্রতিটি স্তর যেন বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়, কারণ মনে রাখতে হবে যে বীজ একটা জীবিত, অন্যান্য জীবিত বস্তুর মতো এটাও কিন্তু জীবন আছে। সুতরাং তাকে একটি উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করতে হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে উৎপাদন করা হয়, কিভাবে সংরক্ষণ করা হয়, কিভাবে পোস্ট হারভেস্ট প্রসেসিং করা হয়, প্রত্যেকটি স্তর সুন্দরভাবে দেখানো হয়েছে। তো সুতরাং আমাদেরকে এই অভিজ্ঞতা, বীজ উৎপাদনের এই অভিজ্ঞতা আমাদের দেশেও যদি, বাংলাদেশেও যদি কাজে লাগানো যায় এবং অন্যান্য সার্কভুক্ত দেশে কাজে লাগানো যায়, তাহলে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অন্যেরা লাভবান হতে পারে এবং বাংলাদেশও লাভবান হতে পারে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ বা অন্যান্য সার্কভুক্ত দেশ যদি এই প্রযুক্তি নেয় এবং যার যার প্রযুক্তির সাথে সমন্বয় করে নিজেরা আরও ভালোভাবে চেষ্টা করে ভালো ফসল বীজ উৎপাদন করার জন্য, তাহলে ভালো ফসল পরবর্তীতে অবশ্যই পাওয়া সম্ভব।